সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কর্মবিরতি স্থগিত করে কাজে ফিরেছেন চিকিৎসকরা। সেবার পাশাপাশি চলবে অবস্থান কর্মসূচি। স্পিকার শিরিন শারমিনের পদত্যাগ কার্যকর। হাজী সেলিম 5 দিনের রিমান্ডে, জেপি মঞ্জু আটক। বন্যা পরিস্থিতির আরও উন্নতি। নোয়াখালীতে ডায়রিয়ায় নিহত 3, সাপের কামড়ে আহত 250। কর্মবিরতি স্থগিত করে কাজে ফিরেছেন চিকিৎসকরা। দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়েছেন কাল সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হবে, আর সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত চিকিৎসকদের অবস্থান কর্মসূচি চলবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে সবসময়ই রোগীর চাপ লেগেই থাকে। তবে গত শনিবার হাসপাতালে ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখেছিলেন চিকিৎসকরা। পরে স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠক শেষে দীর্ঘ 12 ঘন্টা পর আবার স্বাভাবিক হয় হাসপাতালের কার্যক্রম। সোমবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান রোগীরা। তবে বহির্বিভাগের সেবা কার্যক্রম বন্ধ থাকায় জরুরি বিভাগে রোগীর চাপ বাড়ে। রোগীরা জানান চিকিৎসকদের কর্মবিরতির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ভর্তি করতে পারতেছি না, ডাক্তার ভর্তি করে না। এখন কি আমরা রোগী আনতে নিয়ে যাব না রাখবো, এটাই তো বুঝতে পারি না। অন্যান্য সময় যে সার্ভিসটা ওইটা এখন পাচ্ছি না আমরা। মানে কোনো গ্যারেজও করতেছে না ডাক্তার। কেন সিরিয়াল খারাপ, একটা দেখানোর পরে আবার মিটিংয়ে চলে যায়, ওই রুমে চলে যায়। চিকিৎসা সেবার পাশাপাশি পরীক্ষা নিরীক্ষার কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। মানে একবার নিচে পাঠাইতেছে, নিচেতে কইতেছে যে বদ্ধ, হাসপাতালের অবস্থা খারাপ। পরে এমার্জেন্সিতে পাঠাইতেছে, ওনারা বলতেছে এই জায়গায় সিটি স্ক্যান করা যাইব না। আজকে অপারেশনের ডেট ছিল, তা ভালো বড় ডাক্তার আসেনি, আমাকে অপারেশন অজ্ঞান ডাক্তার ছিল না। কর্মবিরতি যেহেতু ছিল এবং এটা স্থগিত হয়েছে, কিন্তু অনেক ডাক্তার এখনো অনুপস্থিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকদের সাথে কথা হয়েছে, তারা অচিরেই তাদের কর্মসূচি তুলে নেবে। ইতিমধ্যে আপনারা জানেন যে তাদের যে 2টা দাবি ছিল, একটা ছিল যে সিকিউরিটি এনশিওর করা, সেটা আমরা করেছি। আর আসামিদের ধরা, যেটা ইতিমধ্যেই আমাদের যে 2 নম্বর আসামি সে কিন্তু ধরা পড়েছে। বাকি আসামিদের ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে। চিকিৎসকদের দাবির কথা মাথায় রেখে হাসপাতালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। সোমবার পদত্যাগপত্র গ্রহণ করে তা কার্যকর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম এবং জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে টানা এই দায়িত্বে ছিলেন তিনি। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় গত 27 আগস্ট শিরিন শারমিন চৌধুরী সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। স্পিকারের পদত্যাগ কার্যকর করেছেন রাষ্ট্রপতি। ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। রবিবার রাতে রাজধানীর বংশাল থেকে হাজী সেলিমকে আটক করা হয়। সোমবার জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর ধানমন্ডির একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা রয়েছে। রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গত 25 আগস্ট গোলাপকে গ্রেপ্তার করা হয়। এদিকে আনসারুল আলম চৌধুরী নামের এক ঋণখেলাপিকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। চট্টগ্রামের চাকতাই শাখা ইসলামী ব্যাংকে তার নামে 1400 কোটি টাকার বেশি ঋণ রয়েছে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ d'Affaires হেলেন লাফেভ। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সাক্ষাৎ করেন। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান হেলেন লাফেভ। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে জামায়াতের আমির গণমাধ্যমকে বলেন, আগামীতে দুই দেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল পর্যায়ে আরও নিবিড়ভাবে কাজ করা হবে। একই সঙ্গে শিক্ষা, সংস্কৃতি এবং উন্নয়নেও একসাথে কাজ করবে দুই দেশ। এ সময় চীনের রাষ্ট্রদূত জামায়াতে ইসলামীকে একটি সুশৃঙ্খল দল উল্লেখ করে বলেন, তার দেশের জনগণ বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। বাংলাদেশের উন্নতি, অগ্রগতি এবং সমৃদ্ধিতে চীনের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি। আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। আমরা আশা করেছি এবং আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন। আমরা আশা করছি যে তারা এটা সক্রিয় বিবেচনায় নেবেন। ভারতের বাংলাদেশের জনগণকে নয়, শেখ হাসিনাকে প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে তিনি কথা বলেন। স্বৈরাচারী সরকার মেগা প্রজেক্টের নামে লক্ষ কোটি টাকা পাচার করেছে উল্লেখ করে শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিদেশে থাকা এবং টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলেন রিজভী। বলেন, বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করেছে, আগামীতেও করবে। আমি বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন জনগণের রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে নাগরিক ঐক্য এবং গণ অধিকার পরিষদ। সোমবার দল দুটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশনের সচিবালয়ে। নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার পর গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূর সাংবাদিকদের জানান, প্রতিবেশীর সঙ্গে বৈরী পরিবেশ থাকলে দু দেশেরই ক্ষতি হয়। তাই সবার সাথে সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় গণ অধিকার পরিষদ। নূর বলেন, দু একজন মানুষের কর্মকাণ্ডের জন্য গণ অধিকার পরিষদকে বিভক্ত বলা যাবে না। তিনি বলেন, গণ অধিকার পরিষদ মানুষের কল্যাণে কাজ করে যাবে। ঢালাওভাবে অভিযুক্ত করে এবারে বন্যা প্রসঙ্গ। দেশে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চলের অনেক মানুষ এখনও পানিবন্দী। ফেনীর দাগনভূঞা, সোনাগাজী ও সদর উপজেলার কিছু গ্রামীণ সড়কের পাশাপাশি বাড়িঘরে এখনও পানি আছে। জেলা প্রশাসন জানায়, প্রায় 20,000 মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। ফেনী সদর উপজেলার মধ্যে লেমোয়া ও ধলিয়া ইউনিয়ন থেকে পানি নামছে অত্যন্ত ধীর গতিতে। কুমিল্লায় বন্যা কবলিত 14টি উপজেলা থেকে 13 দিন পর ধীরে ধীরে কমতে শুরু করেছে পানি। গোমতী নদীর বুড়বুড়িয়ার বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে। গত 9 দিনে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সাপের কামড়ে আহত হয়ে 250 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। হবিগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে। পানি কমায় জনজীবনে স্বস্তি ফিরলেও ভেসে গেছে পুকুরের মাছ ও রোপা আমন। বিপাকে পড়েছেন খামারিরা। শুকিয়ে গেছে পানি, ভেসে উঠেছে ক্ষতচিহ্ন, চলাচলের রাস্তা ভেঙে গেছে, বেড়েছে দুর্ভোগ। তলিয়ে গেছে জেলার 1,516টি মৎস্য খামার এবং 6,727 হেক্টর রোপা আমন। এতে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন হবিগঞ্জের কৃষক ও মৎস্য খামারিরা। শুধু মানুষ নয়, জেলার প্রায় 200 গবাদি পশু ও 27,000-এর বেশি হাঁস মুরগির ক্ষতি হয়েছে। অধিকাংশ হাঁস মুরগি এখন পানি নামার পরে আপনার মারা যাচ্ছে বিভিন্ন রোগে। চিকিৎসা করতে পারি না এই পানির জন্য। আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারি না, আমরা রাস্তা অনেকগুলো জায়গা ভেঙে গেছে। সরকারের কাছে এখন জোর আবেদন যেন আমাদের এই রাস্তাটা
কৃষকদেরও মেরামত করে দেয়। ব্যাংক ও বিভিন্ন মাধ্যম থেকে ঋণ নিয়ে ধান ও পুকুরে মাছ চাষ করছিলেন অনেকেই। ভয়াবহ এই বন্যায় সব হারিয়ে এখন দিশেহারা সবাই। আমার বন্যা পানিতে আমার সর্বমোট 1 কোটি টাকার মাছ গেছে। আমি 20 লাখ টাকা ঋণ আনছি। 250-300 গ্রাম ওজনের মাছ, সব মাছ গেছে, একটা মাছও নাই, বিরাট লস। প্রায় 16 লাখ টাকা এখান থেকে রেনার গাছ থেকে আনছি, রেনার সাফে আমি মানে দেশ থেকে করে দিব। কখন পুনরায় দেওয়া বাড়িতে আমরা গড়তে ক্ষমতা তো আমরা নাই। ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। খামারিদের ক্ষতি পুষিয়ে নিতে কাজ করছে জেলা প্রশাসন। আমরা কৃষি অধিদপ্তর এবং মৎস্য অধিদপ্তরকে বলেছি, তারা আমাদেরকে যে তালিকা দিবেন ওই তালিকার আলোকে আমরা মন্ত্রণালয় বরাবর লিখব এবং মন্ত্রণালয় থেকে তাদের পুনর্বাসন এবং এই ক্ষতি যাতে তারা কাটিয়ে উঠতে পারে ওই জন্য ওনারা আমাদেরকে যেসব প্রণোদনা দিবেন আমরা অতি দ্রুত বিতরণ করে দিব। বন্যায় ভেঙে গেছে জেলার 6টি ব্রিজ ও বিভিন্ন এলাকার রাস্তা। দীপ্ত বার্তা কক্ষ। কুইক রেন্টাল সংক্রান্ত আইনে দায়মুক্তির বিধান কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একটি রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার এই রুল জারি করা হয়। এছাড়া মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলা থেকে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোভান আনভীরের অব্যাহতির বিরুদ্ধে করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে আপিল বিভাগ। 2009 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে বেসরকারি খাতে কুইক রেন্টাল পদ্ধতি চালু করে। এজন্য 2010 সালে সরকার একটি আইন প্রণয়ন করে। ওই আইনের 6 ধারায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা দেয়া হয়। এছাড়া আইনটির 9 ধারায় দায়মুক্তি দিয়ে বলা হয়, মন্ত্রীর নেয়া সিদ্ধান্ত কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। আইনটি সংবিধানের সাথে সাংঘর্ষিক দাবি করে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন 2 আইনজীবী। প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি AKM রবিউল হাসানের বেঞ্চ রুল জারি করে। আদালতের এখতিয়ারটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এটা তো হতে পারে না। আমার একটা ব্যাপারে ক্ষতি হলো, আমি আদালতে যেতে পারবো না, এটা তো আমার মৌলিক অধিকার। অতএব ওই গ্রাউন্ডে 9 ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। সরকারের যে কোনো ক্রয় তো একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, টেন্ডার হতে হবে, মূল্যায়ন হতে হবে, তারপরে কিন্তু এই 6(2) ধারায় মন্ত্রীকে সর্বোচ্চ একক ক্ষমতা দিয়েছে। অসীম ক্ষমতা প্রজাতন্ত্রে কারো থাকতে পারে না। এদিকে মুনিয়া হত্যাকাণ্ডের ঘটনা আবারও সচল হতে চলেছে। পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নিহত মুনিয়ার বোনের দায়ের করা নারাজি আবেদন খারিজের বিরুদ্ধে হাইকোর্টে একটি বেঞ্চ আপিল মঞ্জুর করেছে। এর মাধ্যমে পুনরায় মামলাটি তদন্তে যাবে বলে আশা প্রকাশ করছেন আইনজীবী। আপিল গৃহীত হয়েছে এবং দ্রুত এই আপিল নিষ্পত্তি হয়ে আমরা আশা রাখছি এই মামলা আবার তদন্তে যাবে এবং তদন্তের মাধ্যমে এই যে ভিকটিম পরিবার এবং বাদী তারা ন্যায় বিচার পাবে। এছাড়া জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার বর্তমান কমিটি স্থগিত করে প্রশাসক নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। অনিশ্চয়তায় পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার 4 লেন সড়ক প্রকল্পের কাজ। আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত এই সড়ক প্রকল্পের ঠিকাদার, প্রকৌশলী ও কর্মীরা ভারতে চলে যাওয়ায় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে সড়কের বিভিন্ন অংশের বেহাল দশায় যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে ভারতীয় ঋণে ভারতের স্বার্থে নির্মিত এই প্রকল্প থেকে খুব কম সুবিধা পাবে বাংলাদেশ। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ। বাংলাদেশে ভারতের অর্থায়নে চলা বেশ কিছু প্রকল্প সংশ্লিষ্টরা ভারতে চলে গেছেন। তেমনি একটি আশুগঞ্জ আখাউড়া সড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা থেকে আশুগঞ্জ পর্যন্ত 50.8 কিলোমিটার সড়ককে সরকার 4 লেনে উন্নীত করার উদ্যোগ নেয় 2017 সালে। উদ্দেশ্য ছিল বাংলাদেশের সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের বাণিজ্যিক যোগাযোগ ও 2 দেশের মধ্যে চলাচল বৃদ্ধি করা। 5,791 কোটি টাকা খরচে বাস্তবায়নাধীন এই প্রকল্পে ভারতীয় ঋণ 2,982 কোটি টাকা। আর ভারতীয় ঋণের শর্ত অনুযায়ী তাদের দেশের ঠিকাদার নিয়োগ দিতে হবে এবং প্রকল্পের জন্য প্রয়োজনীয় পণ্যের শতকরা 65% ভারত থেকে কিনতে হবে। বিশ্লেষকদের মতে শুধু ঠিকাদার নিয়োগ বা পণ্য কেনা নয়, অবৈধভাবে ভারতীয় শ্রমিক নিয়োগ ও এই প্রকল্পের যাবতীয় সুবিধা ভারতের জন্য করা হয়েছে। আখাউড়া যেখান থেকে যে ইন্ডিয়ান যে ইয়ারা চলে গেল, কন্ট্রাক্টর শুধু যায় নাই, 20,000 ওয়ার্কারও গেছে। দিস ওয়ার্কার্স আর ডেইলি ওয়ার্কার, ওরা কিন্তু এখান থেকে ওই যে কাজ করে ওই পারে চলে যায়।
বুঝতে পারছেন? এটা হলো 20,000। তো এই যে ট্রানজিটটা যেটা যাবে আসবে কলকাতা পেট্রাপোল হয়ে এবং আমাদের পদ্মা ব্রিজ হয়ে ঢাকা হয়ে আখাউড়া হয়ে আগরতলা যাবে, এইটা হলো ট্রানজিট রুটটা। 2025 সালের জুনের মধ্যে পুরো কাজ শেষ করার কথা রয়েছে, তবে হঠাৎ করে কাজ বন্ধ থাকায় এই সড়ক পরিণত হয়েছে নরকে। ড্রেনেজ ব্যবস্থাও হয়ে পড়েছে বিকল। এই রাস্তাটা নিয়ে সেটা আমরা যেভাবে আছি মনে জাহান্নামে আছি, আমরা চলতে আর ফিরতে পারতেছি না, কত কষ্ট হইতেছে। অনেক মানুষের ঘাড় ভেঙে দিতেছে, হাত ভেঙে দিতেছে, পা ভেঙে দিতেছে, প্রত্যেকদিন নিয়মিত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। রাস্তার কাজ কি হবে, কেমন হবে এটা আমরা জানি না, খুব কষ্টের মধ্যে আমরা আছি। আবার কবে কাজ শুরু হবে তা নিয়ে আছে অনিশ্চয়তা। যেহেতু একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এই সড়কটি নির্মিত হচ্ছে, উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়ে এটার যে ভবিষ্যৎ করণীয় এবং কিভাবে এই কাজটি এগিয়ে নেওয়া যায় বা কিভাবে এটি সমাধান করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেন। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত শতকরা 50% কাজ শেষ হয়েছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শিগগির শুরু হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এই মন্তব্য করেন। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে 5, 10 ও 20 টাকার কাগজে নোটের অবস্থা খুব নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। সোমবার সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। আমরা টাকাটাই এমন মিসহ্যান্ডেল করি, এর মধ্যে লুঙ্গির মধ্যে গুঁজে দিই। পৃথিবীর আপনি দেখেন ডলার দেখেন এত সার্কুলেশন হয়, এমনি আমাদের ক্যাশ কম সার্কুলেশন, কিন্তু ওটা কোনো মিউটিলেটর না। আমাদের এখানে রাখবেন, ওখানে রাখবেন, এই মানি ব্যাগ ভাঁজ হয়ে যাবে, এগুলো হয়। এগুলো আমরা চেষ্টা করেছি, আমার সময় থাকতে টাকাটা আরও ডিউরেবল করা যায় না, এগুলো হবে। সরকারের সব স্তরের কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে, যারা দেবেন না তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এটা একটা অনেক বড় উদ্যোগ, এটা নিয়ে আমরা যাদের সম্পদ কম আমাদের জন্য এটা ম্যাটার না, কিন্তু যারা আমি অলরেডি আমার কাছে অনেকে মেসেজ আসছে, এটা অনেকের মধ্যে একটা রিপারকেশন হয়েছে, কোনোদিনই দেওয়া লাগলো না, এতদিন নামে একটা দিছি খবর নাই। এবার একটা ফাংশন কাজ করবে, হয় এনবিআর এর কেস হবে, নাহলে ফাইন্যান্সের হবে, নাহলে সিএজির কেস হবে, নাহলে আমাদের মূল যেটা হয় দুদকের হবে, আর শৃঙ্খলা তদন্ত কাদের হবে চাকরিজীবীদের। ঢাকার ধামরায়ে ঔষধ তৈরি প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সোমবার বিকাল 4টা থেকে বারোবাড়িয়া এলাকায় প্রতিষ্ঠানটির ভেতরে বিক্ষোভ করেন তারা। শ্রমিকরা জানিয়েছে, কারখানায় সর্বনিম্ন বেতন 20,000 টাকা, চাকরির বয়স 1 বছর পূর্ণ হলে স্থায়ীকরণ, প্রতি বছর বেতন বৃদ্ধি সহ 18 দফা দাবিতে আন্দোলন করছেন তারা। 18 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নারী কর্মীদের নিয়ে 2টি বেসরকারি চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির নারী শিল্পী ও কর্মকর্তারা। সংবাদে নারী কর্মীদের নিয়ে 2 জন কর্মকর্তার কুরুচিপূর্ণ বক্তব্যেরও প্রতিবাদ জানিয়েছেন তারা। সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে আয়োজিত মানববন্ধনে তারা এই প্রতিবাদ জানান। এ সময় জানানো হয়, প্রতিষ্ঠানটির 2-3 জন কর্মকর্তা প্রতিহিংসা পরায়ণ হয়ে নারী কর্মকর্তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। এমনকি 2টি বেসরকারি টিভি চ্যানেল তথ্য যাচাই বাছাই না করে মন গড়া প্রতিবেদন প্রচার করেছে। এতে নারী কর্মকর্তাদের হেয় ও মানহানি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত জসিমউদ্দিন ও শেখ এহসানুর রহমানের বিরুদ্ধে বিচার দাবি করে তাদের শিল্পকলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে ব্রিক্স গ্রুপে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে তুরস্ক। বিশ্বব্যাপী নিজেদের প্রভাব বাড়াতে এবং পশ্চিমা মিত্রদের বাইরে নতুন সম্পর্ক তৈরি করার জন্য তুরস্কের এই চেষ্টা। এই কারণে উদীয়মান অর্থনীতির দেশগুলোর গ্রুপ ব্রিক্সে যোগ দিতে বলা হলো তুরস্ককে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায় কয়েক মাস আগে ব্রিক্সে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিল তুরস্ক। এর আগে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হতে কয়েক দশকের চেষ্টায় কোনো অগ্রগতি না হওয়ার মধ্যেই ব্রিক্সে আবেদন করেছিল তুরস্ক। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার নামানুসারে ব্রিক্স গ্রুপের নামকরণ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ একটি রাজ্য নির্বাচনে জয়ী হয়েছে অতি ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি। স্থানীয় সময়ে রোববারের নির্বাচনে প্রধান বিরোধী দল মধ্য ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের চেয়ে 9% ভোট বেশি পেয়েছে অতি ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায় এই জয় আগামীতে দেশটির জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমান চ্যান্সেলর ওলাফ শোলৎসের নেতৃত্বাধীন মধ্য বাম জোটের দলগুলোর খারাপ পারফরমেন্স সরকারের অভ্যন্তরে উত্তেজনা বাড়ানোর আশঙ্কা রয়েছে। এবারে খেলার খবর। দেশের ক্রীড়া ক্ষেত্রের সংস্কারে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। যুব ও ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের কাছ থেকে ক্রীড়াঙ্গনের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির তথ্য নেন। এর মধ্যে ক্রিকেট বোর্ডের ওপর জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণ না থাকা থেকে শুরু করে দেশ জুড়ে মহিলা ক্রীড়া সংস্থার নিষ্ক্রিয়তার কথা তুলে ধরা হয়। শ্রম মন্ত্রণালয়ের একটি জরুরি সভার কারণে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর শুরু হওয়া এই সভায় অংশ নেন দেশের প্রায় সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের ক্রীড়া বিভাগের প্রধানরা। ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে থিম্পুতে অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। সমুদ্রপৃষ্ঠ থেকে থিম্পুর উচ্চতা প্রায় 7,000 ফুটের বেশি হয় সেখানকার সার্বিক পরিবেশ এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বেশ কষ্ট হচ্ছে তারেক কাজী তপু বর্মনদের। 5 সেপ্টেম্বর থিম্পুতে ভুটানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামার আগে তাই মানিয়ে নেওয়ার মিশনে আছে বেঙ্গল টাইগাররা। সাফ অনূর্ধ্ব-20 জয়ী 4 ফুটবলার প্রথমবারের মতো সুযোগ পেয়েছে জাতীয় দলে। আগামী 8 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। ভুটানের বিপক্ষে এখন পর্যন্ত 14টি আন্তর্জাতিক ম্যাচ খেলে 11টি জিতেছে বাংলাদেশ, 2টি ম্যাচ ড্র হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। 17 অক্টোবর থেকে নেপালে শুরু হচ্ছে সাফ। 20 অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে নামবে সাবিনা খাতুনের দল। 2 দিন পর গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এই 3 দলই জায়গা পেয়েছে এই গ্রুপে। বি গ্রুপে লড়বে স্বাগতিক নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান। 24 অক্টোবর শেষ হবে টুর্নামেন্ট। সাফের সবগুলো ম্যাচই হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। 2022 সালে এই মাঠেই স্বাগতিকদের 3-1 গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলার মেয়েরা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। কর্মবিরতি স্থগিত করে কাজে ফিরেছেন চিকিৎসকরা। সেবার পাশাপাশি চলবে অবস্থান কর্মসূচি। স্পিকার শিরিন শারমিনের পদত্যাগ কার্যকর। হাজী সেলিম 5 দিনের রিমান্ডে, জেপি মঞ্জু আটক। বন্যা পরিস্থিতির আরও উন্নতি। নোয়াখালীতে ডায়রিয়ায় মৃত্যু 3, সাপের কামড়ে আহত 250। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডালোয়েস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।